আসসালামু আলাইকুম। সুপারভাইজার লাইসেন্স ভাইবা প্রস্তুতি পার্ট 2তে 15টি কোশ্চেন ও উত্তর রয়েছে। এই প্রশ্নগুলো ইলেকট্রিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৈদ্যুতিক লাইসেন্সের ভাইবা বোর্ডে ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজারদের ভাইবা পরীক্ষা নিয়ে থাকে। একজনকে 8 থেকে 10টি করে কোশ্চেন করে থাকে। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। 21 নম্বর, পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? উত্তর, পাওয়ার ফ্যাক্টর হলো বৈদ্যুতিক রাশি। কস থিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। পাওয়ার ফ্যাক্টরের একক হলো কস থিটা। পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে বিদ্যুৎ বিল বেড়ে যায়, তাহলে পাওয়ার ফ্যাক্টর বিদ্যুৎ বিলের সাথে সম্পর্কিত। পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান হলো 0.8 থেকে 0.9। 22, থ্রি ফেজের কারেন্ট বের করার সূত্র কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। উত্তর, P=√3 VI cos থিটা। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে P=VI cos থিটা ধরলেও হবে, আবাসিক ক্ষেত্রে cos থিটা না ধরলেও হবে। এই √3 মান ধরা হয় 1.732। 23, HRC ফিউজ কোথায় ব্যবহার করা হয়? HRC এর পুনরূপ হলো হাই র্যাপচারিং ক্যাপাসিটি। এই ফিউজ PFI প্যানেলে ব্যবহার করা হয়। PFI পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়নের জন্য এই PFI প্যানেল ব্যবহার করা হয়। 24, সাবস্টেশনের ট্রান্সফরমার 500 kV এর নিচে হলে ট্রান্সফরমারের আউটগোয়িং লাইনে বা আউটগোয়িং সাইডে কি ডিভাইস ব্যবহার করা হয়? উত্তর, লোড ব্রেক সুইচ বা LBS সুইচ। ট্রান্সফরমার যদি 500 kV এর উপরে হয় সেক্ষেত্রে VCB ব্যবহার করতে হবে। VCB ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। 25, শর্ট সার্কিট থেকে ফায়ারিং কেন হয়? উত্তর, রেজিস্ট্যান্সবিহীন সার্কিটকে শর্ট সার্কিট বলা হয়। আনব্যালেন্স লোডের কারণে শর্ট সার্কিট হয়। এছাড়া লুজ কানেকশন, যেটা ফায়ারিংয়ের মূল কারণ। এছাড়া কেবল জয়েন্টের ট্যাপিং সমস্যার ফলে। বাজারে সচরাচর যে PVC টেপগুলো পাওয়া যায়, এগুলো টেপ 6 থেকে 12 মাস টেকে, এরপরে গামগুলো ছুটে যায়, ফলে জয়েন্ট থেকে ইনসুলেশনগুলো ছুটে যায় এবং আস্তে আস্তে এই কেবল জয়েন্টের সমস্যা থেকেই ফায়ারিংয়ের সৃষ্টি হয়। 26, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কেন করা হয়? উত্তর, কেবলের ইনসুলেশনের কারেন্ট বাধা দেওয়ার সামর্থ্য দেখার জন্য। ইনসুলেশন রেজিস্ট্যান্সের একক হলো মেগা ওহম। ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান 1 মেগা ওহম হওয়া উচিত। 27, শিল্প কারখানায় কোন ধরনের আর্থিং ব্যবহার করা হয়? উত্তর, পাইপ আর্থিং। এই পাইপ আর্থিংকে নির্ভরযোগ্য আর্থিং বলা হয়। এছাড়া আমাদের বাসাবাড়িতে রড আর্থিং ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকাতে শিড আর্থিং এবং ওয়্যার আর্থিং ব্যবহার করা হয়। 28, সাবস্টেশনের আর্থ রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত? উত্তর, 0.5 ওহম থেকে 1 ওহম। আর সমতল ভূমির বাসাবাড়ির ক্ষেত্রে 1 থেকে 5 ওহম, আর পাহাড়ি এলাকার ক্ষেত্রে 7 ও 8 ওহম। 29, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? উত্তর, থমাস আলভা এডিসন। এই মহান বিজ্ঞানী ডিসি বিদ্যুৎ আবিষ্কার করেন। 30, টাম্বুলার সুইচের রেটিং কত এম্পিয়ারের হয়ে থাকে? উত্তর, 5 ও 15 এম্পিয়ার। 5 এম্পিয়ারের সুইচগুলো লাইটিং লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর 15 এম্পিয়ারের সুইচগুলো পাওয়ার লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 31, ওয়ারিংয়ের প্রধান অংশ কোনটি? উত্তর, ডিস্ট্রিবিউশন বোর্ড। 32, রেফ্রিজারেটরের কাজ কি, যেটাকে আমরা ফ্রিজ বলে থাকি? উত্তর, পচনশীল খাদ্যবস্তু সংরক্ষণ রাখা। লাইসেন্স ভাইবা বোর্ডে 2-1টি আনকমন কোশ্চেন সবসময় করে থাকে। 33, কনভার্টারের কাজ কি? উত্তর, এসিকে ডিসিতে এবং ডিসিকে এসিতে রূপান্তর করা। 34, ডিসি জেনারেটরের আরেক নাম কি? উত্তর, ডায়নামো। এই ডিসি জেনারেটরে কম্যুটেটর ও ব্রাশ ব্যবহার করা হয়। 35, বৈদ্যুতিক সোর্সগুলো কি কি? বিদ্যুতের 2টি সোর্স হলো ব্যাটারি ও জেনারেটর। ব্যাটারির রেটিং ভোল্টেজ এম্পিয়ার আওয়ারে প্রকাশ করা হয়, আর জেনারেটর বা অল্টারনেটরের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।